আজকে থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। চন্দ্রিমা উদ্যানের কবরে জিয়াউর রহমানের লাশ প্রমাণ হলে পথ ছাড়বেন মুক্তিযুদ্ধমন্ত্রী, বিএনপিকে ডিএনএ পরীক্ষার চ্যালেঞ্জ। করোনায় আরো 94 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3724 রোগী, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12%। মাঝ আকাশে হৃদরোগে আক্রান্ত বিমানের ক্যাপ্টেন নওশাদ মারা গেছেন, ভারত থেকে মরদেহ আনার প্রক্রিয়া শুরু। এবং সারা দেশে নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মন্দিরে মন্দিরে পূজা অর্চনা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ আছে, বিএনপি তা প্রমাণ করতে পারলে মন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ডিএনএ পরীক্ষার জন্য বিএনপিকে চ্যালেঞ্জ দিয়েছেন তিনি। বিএনপি লাশ নিয়ে রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী। এদিকে কমিশন গঠন করে 15 আগস্টের কুশীলবদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছে তথ্য এবং সম্প্রচার মন্ত্রী। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে রাজনৈতিক বাকযুদ্ধ। আওয়ামী লীগ নেতাদের দাবি, চন্দ্রিমা উদ্যানের কবরে তার মরদেহ নেই। জাতীয় সংসদের নকশা বহির্ভূত ওই স্থাপনা সরিয়ে ফেলার দাবিও জানিয়েছেন কেউ কেউ। চন্দ্রিমা উদ্যানের কবরে বিএনপির প্রতিষ্ঠাতার মরদেহ নেই দাবি করে বিএনপিকে সত্যতা প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, বিএনপি তাকে ভুল প্রমাণ করতে পারলে তিনি মন্ত্রীর পদ ছেড়ে দিয়ে জাতির কাছে ক্ষমা চাইবেন। ডিএনএ টেস্ট করলে পাওয়া যাবে, ওখানে যদি কোনো কিছু থেকে থাকে ডিএনএ টেস্ট করে প্রমাণ করুন। যদি প্রমাণ হয় জাতির কাছে নাকে খত দিয়ে ক্ষমা চাব। আমরা যদি মিথ্যা কথা বলে থাকি জাতি বিচার করুন, অন্য কোনো দণ্ড দেব সেটাও মাথা পেতে নেব। আমি চ্যালেঞ্জ করি যে সেখানে তার কোনো মৃতদেহ নেই। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের স্মরণ সভায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক চন্দ্রিমা উদ্যানে যে জিয়াউর রহমানের মরদেহ দাফন হয়েছে তার প্রমাণ দিতে বলেন বিএনপিকে। সত্য কথাটি হলো যে জিয়ার যে ডেড বডি আনা হয়েছিল সেই কফিনের মধ্যে ডেড বডি ছিল না। আপনারা বলেন যে ছিল, এটা বললেই তো হয়, সেটা প্রমাণ করেন যে ছিল। কেউ আপনারা দেখেছেন, কাউকে দেখানো হয়েছে, কোন সেনাবাহিনীর কেউ দেখেছে? বিএনপি একটি রাজনৈতিক লাশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রাজধানীর বিএমএ ভবনে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি বলেন, বিএনপি এখন লাশের রাজনীতি করছে। জিয়াউর রহমান হচ্ছে মাস্টার মাইন্ড। একটি জঘন্য হত্যাকাণ্ড একটি দেশকে কত অন্ধকারে তলিয়ে দিতে পারে আমরা দিনের পর দিন, বছরের পর বছর সেটা দেখেছি। একটি হত্যাকাণ্ডকে জায়েজ করার জন্য এদিকে পিআইবির এক আলোচনায় কমিশন গঠন করে 15 আগস্টের কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি জানান তথ্য সম্প্রচার মন্ত্রী। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যারা প্রেক্ষাপট রচনা করেছে, যারা ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল, তাদের মুখোশ উন্মোচন করা। আমি মনে করি যে ইতিহাসের স্বার্থে, ইতিহাসের সঠিক তথ্য সন্নিবেশিত করার স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মকে সত্য জানানোর স্বার্থে এই সত্যগুলো, এই তথ্যগুলো উদ্ঘাটিত হওয়া প্রয়োজন। এছাড়া ইতিহাস সংরক্ষণের জন্য কমিশন গঠনের দাবিও জানান তিনি। কমিশন গঠন হোক বা না হোক। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি দেশের স্থিতি নষ্ট করতে নানামুখী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। করোনার ক্ষতি কাটিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে শিক্ষক শিক্ষার্থীরা যখন প্রস্তুতি নিচ্ছেন, তখন ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে নোংরা রাজনীতি করছে বিএনপি। সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। পরাশ্রী আন্দোলন নির্ভর বিএনপি দেশের বিদ্যমান স্থিতি নষ্ট করতে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে। করোনার ক্ষতি কাটিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে ছাত্র শিক্ষকগণ যখন প্রস্তুতি নিতে শুরু করেছে, তখন ঠুনকো অজুহাতে
ক্যাম্পাসকে অস্থিতিশীল করার নোংরা রাজনীতি শুরু করেছে বিএনপি। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে এক মানববন্ধনে তিনি এই দাবি জানিয়েছেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত মানববন্ধনের মহাসচিব অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এই দেশে গুমের সংস্কৃতি চালু হয়েছে। বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীদের গুম করা হয়েছে। গুম হওয়া পরিবারের সদস্যদের অসহায়ত্বের দায় সরকারকেই নিতে হবে বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। সরকারের কাছে গুম বন্ধের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, গুমের মতো মানবতা বিরোধী অপরাধের জন্য ভবিষ্যতে জনতার আদালতে সরকারের বিচার হবে। সরকারকে বারবার আহ্বান করেছি যে আপনারা বলেন যে এখানে কেউ হয় না, তাহলে কেন কোথায়? দায়িত্ব তো আপনাদের, খুঁজে বার করেন তাদেরকে, তাদের পরিবারের কাছে ফেরত দিন। এটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে, অন্যথায় ইতিহাসের কাঠগড়ায় আপনাদেরকে তার জবাব দিতে হবে। আর 5 মাস পর বিদায় নিচ্ছে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশন। এবারও সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। নতুন কমিশন গঠন নিয়ে এবারও রাজনৈতিক মতভেদের আশঙ্কা রয়েছে। বিরোধী দলগুলো বলছে, গ্রহণযোগ্য কমিশন না হলে কেউ মানবে না। তবে সরকারি দল আওয়ামী লীগের মতে সার্চ কমিটি দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা সম্ভব। 2017 সালে সার্চ কমিটির মাধ্যমে গঠিত বর্তমান নির্বাচন কমিশন 5 বছরের জন্য দায়িত্ব নিয়েছিল। আগামী বছরের 15 ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার 5 সদস্যের বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। সরকার আনুষ্ঠানিকভাবে না জানালেও এবারও সার্চ কমিটির মাধ্যমেই কমিশন গঠন করা হবে। সার্চ কমিটির সুপারিশ করা ব্যক্তিদের মধ্য থেকেই রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচন কমিশন গঠন করবেন। সেই কমিশনের অধীনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিএনপি বলছে, অতীতের কায়দায় কমিশন গঠন হলে বিএনপি মানবে না। গত ইলেকশন কমিশনের মতো মেরুদণ্ডহীন সস্ত্রীপ বস্তু দিয়ে কমিশন গঠন করুক। কমিশন অবশ্যই আমাদের সবার মতের প্রাধান্য দিয়ে কমিশন গঠন করতে, সেরকম লোক দিয়ে নির্বাচন কমিশন তৈরি করতে হবে এবং সেই নির্বাচন কমিশন হলে আমরা গ্রহণ করব, না হলে গ্রহণ করব না। জাতীয় পার্টি বলছে, সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠন হওয়ায় শক্তিশালী হচ্ছে না ইসি। এই সার্চ কমিটি দিয়ে যেটা করা হচ্ছে, এইটা কিন্তু সত্যিকার অর্থে যে সংবিধানে যেভাবে লেখা আছে আইনের মাধ্যমে করা, তার সাথে এটা সঙ্গতিপূর্ণ নয়। এটা করছে, সবাই সব দলকে ডাকছে, আলোচনা করছে, তারপর কি হচ্ছে কেউ জানছে না। তাহলে এটা কোনো আইনগত ভিত্তি এটা নাই। আওয়ামী লীগ বলছে, অতীতের মতো এবারও সার্চ কমিটি দিয়ে গ্রহণযোগ্য কমিশন গঠন হবে। নির্বাচন নিয়ে পৃথিবীর সকল দেশে বিতর্ক আছে। আমি মনে করি সেই তুলনায় বাংলাদেশে বিতর্ক অনেক কম। সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হলে সঠিক হবে। কারণ অতীতে আমরা বিশেষ করে গত 10-12 বছরের অভিজ্ঞতার আলোকে আমরা মনে করি এই সিস্টেমের মাধ্যমে একটা ভালো নির্বাচন কমিশন গঠন করা যায়। 2012 সাল থেকে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন শুরু হয়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা তৃতীয় দিনের মতো করোনায় দৈনিক মৃত্যু 100 নিচে। দেশে 24 ঘন্টায় করোনায় আরও 94 জনের প্রাণহানি হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 3724 রোগী। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.07%। সোমবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় 789টি ল্যাবে 30,855 নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্ত হয়েছে 3,724 জনের। আগের দিন শনাক্ত হয়েছিল 3,948 জন। গত 24 ঘন্টায় পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 12.07%। আগের দিন শনাক্তের হার ছিল 14.14%। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো 14,97,261। এদিকে 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 94 জনের। এর মধ্যে পুরুষ 45 এবং নারী 49 জন। আগের দিন মৃত্যু হয় 89 জনের। দেশে এ পর্যন্ত করোনায় মোট প্রাণহানি হল 26,109 জনের। লোকজনের চলাচল এবং সামগ্রিক অবস্থা বিবেচনায় আমাদের মনে হচ্ছে আগামী মাসের শেষের দিকে বাংলাদেশে আবার করোনার
সংক্রমণের একটি ঊর্ধ্বগতির ধারা লক্ষ্য করা যেতে পারে, যেটি অক্টোবরের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। এই আশঙ্কাকে সামনে রেখে আমরা সবার প্রতি আহ্বান জানাবো যেন সবাই মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মানে। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 6,186 জন। এই নিয়ে মোট সুস্থ হলেন 14,21,883 জন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম মারা গেছেন। পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর এ খবর নিশ্চিত করেন। সোমবার বেলা 11টার দিকে নওশাদের ভেন্টিলেটর খুলে দিয়ে তাকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। গত শুক্রবার সকালে ওমানের মাস্কাট থেকে ফ্লাইট পরিচালনা করে ঢাকায় ফেরার পথে মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েন নওশাদ। সে সময় ভারতের মহারাষ্ট্রের নাগপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। পরে বিমানের পাইলটকে নাগপুরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে গত 3 দিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। টাইমটা ওনারা আমাকে বলতে পারেনি, শুধু আমাকে এইটুকু কনফার্ম করেছে যে ইজ ডেড এন্ড এখন তারা বাকি ফর্মালিটি সারছে। কি প্রক্রিয়াতে আনা হবে এটা দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কমিউনিকেট করতেছে, সেইটার মাধ্যমেই ডিসিশন হবে যে কবে, কখন, কিভাবে আসবে। পূজা অর্চনা সহ নানা আনুষ্ঠানিকতায় শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। সকাল 8টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গীতা পাঠ ও যজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা। করোনা মহামারী সহ সকল অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে পৃথিবীতে শান্তির প্রার্থনা কৃষ্ণ ভক্তদের। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীতে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মের অবতার রূপে প্রেম, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আবির্ভূত হন তিনি। ভক্তদের বিশ্বাস তিনি আবারও পৃথিবীতে এসে সকল অশুভ শক্তির বিনাশ করবেন। মন্দিরে পূজা দেবো, পূজা দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবো। গতকাল রাত 12টা থেকে উপবাস শুরু হয়েছে, আজকে রাত 1টা পর্যন্ত। আশা করি আমরা পরের বছর খুবই আনন্দ উচ্ছ্বাসের সাথে আমরা মিছিল করব, আমরা সবাইকে নিয়ে উৎসবটাকে পালন করতে পারবো। করোনা মহামারীর কারণে গত বছরের মতো এবারও বন্ধ আছে শোভাযাত্রা সহ বেশ কিছু আচার অনুষ্ঠান। বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনেই পালন হচ্ছে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা। সরকারের স্বাস্থ্যবিধি মেনেই মন্দিরের মধ্যে প্রার্থনা করছি এবং সারা বাংলাদেশে একযোগে প্রার্থনা হচ্ছে। ভক্তদের ভিতরে একটি বেদনা আছে, কিন্তু জীবন তো আগে জীবন, তারপর হচ্ছে ধর্ম পালন। সনাতন ধর্মমতে 5200 বছর আগে পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। তবে হাজার হাজার বছর পরও তিনি ভক্তদের কাছে পরম পূজনীয়। অধর্ম ও দুর্জনের বিনাশে ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে আবির্ভূত হন ধরণীতে। যখনই আমাদের মধ্যে অকল্যাণ নেমে আসে, করোনা ভাইরাসের মতো এরকম আসুরিক শক্তির প্রকাশ ঘটে, তখনই আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই যে তিনি যেন আবার এসে আমাদের এই ধরার ভারকে তিনি হরণ করেন। আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শনধারী, এসো এসো ঋষিকেশ ধরার বারহারি। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানী সহ সারা দেশের মন্দিরে ভিড় করেন শ্রীকৃষ্ণের ভক্তরা। সন্ধ্যার পর কৃষ্ণ পূজা শুরু হয়ে চলে মধ্যরাত পর্যন্ত। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরো 233 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকাতে হাসপাতালে ভর্তি হয়েছেন 20 জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সারা দেশে চিকিৎসাধীন মোট 1150 জন ডেঙ্গু রোগী, আর ঢাকাতে ভর্তি আছেন 1004 জন। এই পর্যন্ত 10,045 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এবছর ডেঙ্গু জ্বরে 42 জনের মৃত্যুর খবর রয়েছে আইইডিসিআর এর কাছে। রাজধানীর ভাটারা থেকে রিগান রোজারিও নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিগান তার বোনের সঙ্গে নর্দা সর্দারবাড়ি এলাকায় থাকতেন। একটি মুদির দোকানে কাজ করতেন তিনি। গুলশান বিভাগের ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রোববার ভাটারার সোলমাইদ এলাকায় একটি বাড়ির
তৃতীয় তলায় রিগানের মরদেহ পাওয়া যায়। মরদেহের তদন্ত চলছে। তবে যে বাসায় রিগানের মরদেহ পাওয়া গেছে সেখানকার ভাড়াটিয়ারা পলাতক বলে জানিয়েছে পুলিশ। মোবাইল ল্যাপটপ মেরামতের নামে চুরি করা হতো ব্যক্তিগত ছবি বা ভিডিও, পরে তা পর্ন সাইটে বিক্রি করে আদায় করত টাকা। সম্প্রতি বিদেশি দূতাবাসের এক নারীর অভিযোগের পর চঞ্চল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার বা মেরামতে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছে ডিবি। সম্প্রতি বিদেশি দূতাবাসের নারী কর্মকর্তার হোয়াটসঅ্যাপ নম্বরে একটি লিংক আসে। পরে সেই লিংকে ঢুকে দেখতে পান নিজেকে কল গার্ল হিসেবে। সেই সাইটে রয়েছে নিজের কিছু ব্যক্তিগত ছবিও। একটা খারাপ ওয়েবসাইট তৈরি করেছে যেখানে আমার ফোন নাম্বার দিয়েছে, বেশ কিছু বাজে আর্টিকেল লিখে এগুলো আমার অফিসে স্যার ম্যাডাম সবাইকে পাঠিয়েছে, দেন আমার রিলেটিভস বন্ধু বান্ধব সবার কাছে পাঠিয়ে দিয়েছে। এমনকি পরিচিতদের কাছেও পাঠিয়েছে ছবি ও ভিডিও। চাওয়া হয় অর্থ। এক দফা অর্থ দিয়েও মুক্তি না মেলায় মামলা করেন তেজগাঁও থানায়। তো এটার জন্য আমি খুবই মানসিকভাবে অসুস্থ আছি। ইভেন আমার কাজ করতে প্রবলেম হচ্ছে, খেতে ঘুমাতে, মানে আমি নর্মাল লাইফ লিড করতে পারছি না। পরে প্রযুক্তির সহায়তায় শনাক্ত হয় সেই ব্যক্তি। কলাবাগান থেকে গ্রেপ্তার হন ইলেকট্রনিক্স ডিভাইস মেরামতকারী চঞ্চল সাহা। ডিবি জানায় ল্যাপটপ মেরামতের সময় ব্যক্তিগত ছবি ও ভিডিও চুরি করত চঞ্চল। এরপর ব্ল্যাকমেইল করে ভুক্তভোগীদের কাছ থেকে আদায় করত টাকা। তার ব্যক্তিগত ছবি এবং ভিডিও দিয়ে একটা পর্ন সাইটে একটা আপলোড দিয়েছে এবং ওই ভিকটিমকে সে একজন কল গার্ল হিসাবে আখ্যায়িত করে তার মোবাইল নাম্বারটাও ওই সাইটে দিয়ে দিয়েছিল। পরবর্তীতে ভিকটিম সে আইনের আশ্রয় নেয় এবং এই আইনের আশ্রয় নেওয়ার পরবর্তীতে আমরা এই প্রতারককে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ল্যাপটপ বা মোবাইল সার্ভিসিং এর সময় তাই সতর্ক থাকার পরামর্শ ডিবির। ব্যক্তিগত ডিভাইসে ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত ছবি, ভিডিও এগুলি রেখে আপনারা কখনো মেরামত করতে দিবেন না। এগুলি আপনারা অন্যত্র সরিয়ে রেখে তারপরে ডিভাইসটি সম্পূর্ণ খালি করে সেগুলি মেরামত করার জন্য কোনো দোকানে অথবা পরিচিত জনদের কাছে দিবেন। পাশাপাশি সাইবার অপরাধ থেকে বাঁচতে সামাজিক মাধ্যম ব্যবহার শেষে ব্যক্তিগত ডিভাইস লগ আউট করারও তাগিদ ডিবির। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পদ্মা, যমুনা, ধরলা সহ বেশিরভাগ নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছে বাঁধ এবং রাস্তায়। দেখা দিয়েছে খাবার এবং বিশুদ্ধ পানির সংকট। ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বাড়ায় প্লাবিত হয়েছে নদী তীরবর্তী বিভিন্ন গ্রাম। কুড়িগ্রামের ৯ উপজেলার প্রায় ২৫০ চর ও গ্রাম এরই মধ্যে তলিয়ে গেছে। পানিবন্দী অন্তত ৬০,০০০ মানুষ। আর পাশাপাশি তিস্তা, দুধকুমার ও ধরলার অন্তত ৪৫টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। বন্যা দুই গতিতে আমার কয়টা ঘর সরাইছে, এখন ভাগতেছে, কোথায় যাই কোথায় না যাই। আমরা গরিব মানুষ, আমার বাড়ি ঘর নিয়ে আমরা এখন কোথায় যাই। রংপুরের তিস্তাপাড়ের ৩ উপজেলায় পানিবন্দী ৩০,০০০ মানুষ। সেই সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। বন্যার দুর্গতরা আশ্রয় নিয়েছে রাস্তা ও বিভিন্ন উঁচু স্থানে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বাড়ি ঘরে পানি, রান্না বান্না করা যায় না, মাগাজে চিড়া মুড়ি খেয়ে থাকা লাগে। ডিগির বাসে যে বসিয়েছি সব পানি, বাল বাচ্চা নিয়ে, আকার পানি, ঘরত পানি, আগ্নেত পানি, আমার শক্তি পানি। যারা লোকজন আছে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য বিভিন্ন স্থাপনা তারা নির্মাণ করেছে এবং সেখানে তারা তাদেরকে আশ্রয় দিচ্ছে। অতিবৃষ্টি ও উজানের ঢলে টাঙ্গাইলে নদী ভাঙন তীব্র রূপ নিয়েছে। যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বাড়ায় টাঙ্গাইল সদর, কালীহাতি, নাগনপুর ও বাসাইল উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 3টা বাড়ি ছিল, সব পাকা করা, ওয়াল করা, টিনমিন কোনো কিছু নিতে পারিনি, সবকিছু ডেভেলপ করছে আমাদের। আমগো সব বাড়িঘর ভাঙ্গা একবারে সর্বশান্ত হয়ে গেছি, আমগো থাকার জায়গা নাই। রাস্তা রাস্তা থাকি, খাই কই ঘুমাই, আমাদের রাত নাই দিন নাই। বগুড়ার সারিয়াকান্দি সহ 3 উপজেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। কোমর পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি ও পুকুর। আর সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় নদী ভাঙন তীব্র হয়, নির্ঘুম রাত কাটছে নদী তীরবর্তী মানুষের। আমার বাড়িঘর সব নদীতে ডাইবে দিতেছে, আমরা রাইতে চিড়িয়েছি বাইরে মাইকিং করে হোমের মানুষ চেতন করে আমরা বাড়িঘর দিয়ে কোনো যান বাসা বাইসে আছি।
এদিকে রাজবাড়ী ও ফরিদপুরে গত 2 দিন পদ্মার পানি কিছুটা কমলেও সোমবার আবার বাড়তে শুরু করেছে। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্রাহকের কাছ থেকে পণ্য বা সেবার অগ্রিমূল্য সরাসরি নিজস্ব ব্যাংক হিসেবে নিতে পারবে না ই-কমার্স প্রতিষ্ঠান। এছাড়া ঝুঁকি বিবেচনায় যথাযথ তদারকি নিশ্চিত করে লেনদেনের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। সম্প্রতি পণ্যের ক্রয় আদেশের বিপরীতে সরাসরি ব্যাংক হিসেবে অর্থ জমা দিতে গ্রাহকদের নির্দেশনা দিচ্ছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। কিন্তু গ্রাহকরা যাতে নতুন করে প্রতারণার শিকার না হন সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করে বাণিজ্য মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোকে নতুন এই নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক। ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের দাম একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এই অবস্থায় বিপাকে আছেন সীমিত আয়ের মানুষ। সামনের দিনগুলোতে বাজার পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়ে শঙ্কিত অনেকেই। একটি প্রতিষ্ঠানে বিক্রয়কর্মী হিসেবে চাকরি করতেন রবিউল ইসলাম। করোনায় হারিয়েছেন সে চাকরি। বাধ্য হয়ে রোজগারের জন্য ভাড়ায় মোটরসাইকেল চালাচ্ছেন তিনি। বাজারে নিত্যপণ্যের বাড়তি দামে হিমশিম খাচ্ছেন পরিবার চালাতে। তেল, চাল, ডাল, পেঁয়াজ, রসুন সব জিনিসেরই দাম অনেক বেশি। এই জন্য আমাদের সরকারের কাছে একটাই আবেদন, সরকার বাজারটাকে নিয়ন্ত্রণ করেন, তাহলে আমাদের জন্য অনেক বড় উপকার হয়। নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি চাপ তৈরি করেছে সীমিত আয়ের মানুষের জীবনযাত্রায়। বাজারে চাল, ডাল, ভোজ্য তেলের দাম চড়া। তালিকায় যুক্ত হয়েছে চিনি, সবজি, আটা, ময়দা, মাছ, মাংস, পেঁয়াজ, আদা, রসুনের দামও। সরকারি সংস্থা টিসিবির হিসাবে 1 বছরে বাজারে চাল ও আটার দাম বেড়েছে 8.5 ভাগ, আর সয়াবিন তেলের দাম বেড়েছে 50% বেশি। এখন আমাদের নিম্ন মানুষের মধ্যে যে জিনিস আমাদের ইনকাম এখন কম, কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি। এখন বাজারের সাথে আমাদের সামঞ্জস্য মিলতেছে না। বাড়তি দামের জন্য আন্তর্জাতিক বাজারে পণ্যের উচ্চ মূল্যকে দুষছে বাণিজ্য মন্ত্রণালয়। আপাতত ভোক্তাদের কোনো সুখবর দিতে না পারলেও বাজার নিয়ন্ত্রণে সম্ভাব্য সব উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। এসেনশিয়াল কমোডিটি বলতে যে পণ্যগুলো আছে এবং সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই মেকানিজম আছে, এবং সেই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে কি যে একদম পাইকারি থেকে খুচরা পর্যায়ে সেখানে হয়তো কিছু অসাধু ব্যবসায়ী বা তারা হয়তো এটা করে, এবং সেটার জন্য কিন্তু আমাদের অপারেশন যেটা ভোক্তা অধিকার আছে সেটা কিন্তু তারা অ্যাক্টিভ আছে। নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজন দেখছেন বিশেষজ্ঞরা। বাণিজ্য, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, শিল্প, স্বরাষ্ট্র এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সমন্বয়ের প্রচেষ্টা আরো বাড়ানো দরকার। করোনায় ক্ষতিগ্রস্ত মানুষ দ্রব্যমূল্যের অত্যাধিক বৃদ্ধিতে যেন প্রকট আর্থিক সংকটে না পড়ে, তার জন্য ব্যবসায়ী সমাজকে আরো আন্তরিক হতে হবে। নিত্যপণ্যের দামে লাগাম টানতে বাজার তদারকির পাশাপাশি খোলা বাজারে পণ্য বিক্রি কার্যক্রম জোরদারের তাগিদ বিশ্লেষকদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাবুল বিমানবন্দর লক্ষ্য করে 5টি রকেট হামলা প্রতিহতের দাবি যুক্তরাষ্ট্রের। ড্রোন হামলায় আইএসকের জঙ্গি নিহতের দাবিও করেছে তারা। এতে একই পরিবারের 6 শিশু সহ 10 সদস্য নিহত। পরিবারের বরাতে এই তথ্য দিয়েছে বিবিসি। তবে বেসামরিক নাগরিক হতাহতের বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী। এদিকে মার্কিন ড্রোন হামলার নিন্দা জানিয়েছে তালেবান। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বাকি আর একদিন। এরই মধ্যে সোমবার সকালে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া হয়েছে 5টি রকেট। বিমানবন্দরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলো প্রতিহত করেছে বলে জানিয়েছেন মার্কিন এক কর্মকর্তা। সেই সাথে নাগরিকদের সরিয়ে নেয়ার কাজও বাধাগ্রস্ত হয়নি বলে জানান তিনি। এর আগে রোববার একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। গাড়িটিতে আইএসকের আত্মঘাতী জঙ্গি ছিল দাবি করে যুক্তরাষ্ট্র জানায়, কাবুল বিমানবন্দরে হামলার পরিকল্পনা ছিল তার সঙ্গে ছিল বিপুল পরিমাণ বিস্ফোরক। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডার ক্যাপ্টেন বিল আরবানের দাবি, সফল অভিযানের কারণে কাবুল বিমানবন্দরে হুমকি এড়ানো গেছে। এদিকে বিদেশি নাগরিক এবং অন্য দেশ ভ্রমণে যেসব আফগানদের অনুমতি আছে তাদের দেশ ত্যাগের অনুমতি দিতে সম্মত হয়েছে তালেবান। এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ। তাদের নিরাপদ এবং ধারাবাহিকভাবে আফগানিস্তান ত্যাগের অনুমতি দেয়া হবে বলে আশ্বস্ত করেছে তালেবান।
এছাড়া তালেবান নেতার সাক্ষাৎকার নেয়া টোলো নিউজের নারী সাংবাদিক দেশ ছেড়েছেন। তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর জ্যেষ্ঠ নেতা আব্দুল হক হাম্মাদের সাক্ষাৎকার নিয়ে বিশ্বজুড়ে বেশ আলোড়ন তুলেছিলেন বেহেশতা আরগান্দ। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং তালেবান প্রতিশ্রুতি রাখলে আবার দেশে ফিরে সাধারণ মানুষের জন্য কাজ করবেন বলে জানান আরগান্দ। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ড সিরিজ নিয়ে পরিকল্পনা চূড়ান্ত। প্রথম 2 ম্যাচে গ্লাভস উঠছে নুরুল হাসানের হাতে, পরের 2 ম্যাচে মুশফিকের হাতে। 4 ম্যাচে দুজনের পারফরমেন্স বিশ্লেষণ করে চূড়ান্ত করা হবে শেষ ম্যাচের কিপার, জানিয়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। এদিকে ব্যাটসম্যানদের প্রস্তুতি আর জয়ের আত্মবিশ্বাসে মিরপুরের স্বাভাবিক উইকেটের আশা ডমিঙ্গোর। সিরিজ শুরুর আগেই ত্রিমুখী লড়াই জমেছিল, কৌতূহল ছিল তীব্র। মুশফিক লিটন ফেরায় সোহানকে দলে রাখা নিয়েছিল জল্পনা কল্পনা। সব কৌতূহলে সমাপ্তি রেখা টেনে দিলেন ডমিঙ্গো। অনুশীলন শুরুর আগে সুখবর পেলেন সোহান। শরীরী ভাষায় আত্মবিশ্বাসের ছটা। একাদশে ওর থাকা নিয়েছিল সংশয়, কিন্তু ডমিঙ্গো সোহানের উপর আস্থা রেখেছেন। ভাবনায় আছেন মুশফিকও। আপাতত পরিকল্পনার বাহিরে লিটন। নিশ্চিতভাবেই সোহান কিপিং করবে প্রথম 2 ম্যাচে। এই সিরিজটায় আমরা উইকেট কিপিং এর দায়িত্ব ভাগাভাগি করে দেওয়ার পরিকল্পনা করেছি। দুজনকেই 2টি করে ম্যাচ দেখা হবে, তারপর পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্বকাপে যাবার আগে ব্যাটসম্যানদের প্রস্তুতি জরুরি, কিন্তু নিউজিল্যান্ডকে বেকায়দায় ফেলতে স্লো উইকেট হলে প্রস্তুতিতে ঘাটতি থেকে যাবে। আবার জয়ের আত্মবিশ্বাসও গুরুত্বপূর্ণ, তাই সিরিজে 2টি ভাবনাই বিবেচনায় রাখা হচ্ছে। আমার ধারণা মিরপুরে স্বাভাবিক ও ভালো উইকেটই পাওয়া যাবে। এই সিরিজে যেখানে 150-160 রান হবে ভালো স্কোর, এটাই হয়তো পরিস্থিতির দাবি এবং এই সিরিজটায় এমন কিছুর দিকেই তাকিয়ে থাকবো আমরা। বিশ্বকাপ দলে তামিমকে নিয়ে কোনো সংশয় রাখেননি ডমিঙ্গো। ওপেনিংয়ে সৌম্য নাইমকে নিয়ে আস্থা কোচের। লিটন ফেরায় ডমিঙ্গোর আত্মবিশ্বাস আরও বেড়েছে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের উইকেট ও কন্ডিশন কতটা কঠিন প্রথম অনুশীলনেই টের পেয়েছিলেন বেন স্টিয়ার্স। তবে সময়ের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন কিউই পেসাররা। অভিষেকের অপেক্ষায় থাকা এই পেসার জানিয়েছেন সুযোগ পেলে বাংলাদেশকে বিপদে ফেলতে চান। একদিন বিরতির পর মাঠে ফিরে ব্যাটিং বোলিংয়ে বেশি মনোযোগ দিয়েছে ব্ল্যাক ক্যাপস। বাংলাদেশের উইকেট শুধু নয়, এশিয়ার বাইরের দেশগুলোর কাছে এই কন্ডিশন চিন্তার বড় কারণ। কয়েকদিন আগে যা ভালোভাবে টের পেয়েছে অস্ট্রেলিয়া, গরম আবহাওয়া আর স্লো উইকেটের সাথে মানিয়ে নেওয়া কয়েক গুণ বেশি কঠিন পেসারদের জন্য। আর যারা প্রথমবার বাংলাদেশ সফরে আসেন তাদের জন্য তো দুঃস্বপ্নের মতো। নিউ লুকের পেস অ্যাটাকে বেন স্টিয়ার্স তেমনই একজন। বেগ পেতে হচ্ছে মানিয়ে নিতে। মিরপুরের অনুশীলনে পেসাররা চেষ্টা করে যাচ্ছেন উইকেটের ধরন বুঝে বোলিংয়ের কৌশল আয়ত্ত করতে। এখানকার আবহাওয়া অনেকটা ভিন্ন, অনেক গরম। প্রথম অনুশীলনে অনেক অস্বস্তি লেগেছে। ইনজুরি হয় কিনা চিন্তিত ছিলাম। সময়ের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আশা করি ম্যাচের আগে মানিয়ে নিতে পারবো। সাউদি ফার্গুসন ফিলিপসরা আসেননি, তবে ফিরেছেন ম্যাট হেনরি। অভিষেকের অপেক্ষায় থাকা স্টিয়ার্স 3 বছরের ঘরোয়া ক্যারিয়ারে আলোচনায় এসেছেন পেস দিয়ে। ঘন্টায় 140 কিলোমিটার গতিতে বল করেন নিয়মিত। তবে তার জানা আছে মিরপুরে সেই পেস খুব একটা কাজে আসবে না। চেষ্টা করে যাচ্ছেন সুইং কাটারে দক্ষতা বাড়াতে। এখানে অভিষেক হলে দুর্দান্ত হবে। আমি প্রস্তুত হচ্ছি, কাটার সুইং নিয়ে কাজ করছি। কোচ এবং ভিডিও অ্যানালিস্টের সহায়তা নিচ্ছি। ভালো কিছু করার আত্মবিশ্বাস আছে। একদিন বিরতি দিয়ে অনুশীলনে ফিরে কিউইরা স্কিলে জোর দিয়েছে বেশি। একাডেমিতে ব্যাটিং বোলিং এর সাথে সেন্টার উইকেটেও ঝালিয়ে নিয়েছেন স্টিয়ার্স লেইথামরা। সিরিজ শুরুর আগে আরও একটা অনুশীলন সেশন পাচ্ছে নিউজিল্যান্ড। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।